আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলম। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা, তার সমাধান নিয়ে আমরা কথা বলে থাকি। দর্শক, আজকে আমরা কথা বলতে চাই নাকের সমস্যা নিয়ে। নাক আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। আমাদের শ্বাস প্রশ্বাস নেয়াতে এটি যেমন সাহায্য করে, আমাদের ঘ্রাণের সাথে ঘ্রাণ নেয়াতে এটি সাহায্য করে, এবং একই সাথে আমাদের মানুষের সৌন্দর্য বৃদ্ধির সাথেও কিন্তু নাকের একটা ভূমিকা আছে। এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই দর্শক, নাকের সৌন্দর্যের সার্জারি। আর এ বিষয়ে কথা বলবার জন্য একজন ইএনটি সার্জন আমাদের সাথে রয়েছেন আজকে স্টুডিওতে। আমাদের সাথে রয়েছেন ডাক্তার মুশফিকুর রহমান, সহযোগী অধ্যাপক, নাক কান গলারোগ বিভাগ, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার মুশফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে আজকের এই সুন্দর আয়োজনের জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলবো, বুঝতেই পারছেন, নাকের সৌন্দর্যের বিভিন্ন সার্জারি নিয়ে, এবং আপনারা চাইলে নিজেরা আপনারা যোগ দিতে পারেন। সরাসরি পর্দায় দেখানো নম্বর রয়েছে, আপনারা আমাদের ফোন করুন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে এই বিষয়ে বা কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা আমাদের জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ রয়েছেন, তিনি চেষ্টা করবেন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবার। এছাড়া ফেসবুক লাইভেও কিন্তু আমাদের অনুষ্ঠানটি চলছে, চাইলে সেখানে আপনারা মন্তব্য করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব সেগুলোর জবাব দেওয়ার জন্য। প্রথমেই আসি যে কি অপারেশন বা কি সার্জারি আপনারা করে থাকেন এই নাকের অসুবিধার সৌন্দর্যের জন্য? জি, নাকের সৌন্দর্য বৃদ্ধি বা নাকের কসমেটিক সার্জারি, যেটাকে আসলে আমরা বলে থাকি রাইনোপ্লাস্টি। আচ্ছা, এই অপারেশনের মাধ্যমে নাকের আকার, বহিরংশের আকার, আকৃতি এবং অনুপাতের পরিবর্তন করে একটা সামঞ্জস্যপূর্ণ, যে মানুষের মুখের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা নাক যে আমরা দিতে পারি অস্ত্রোপচারের মাধ্যমে, সেই প্রসিডিউরটাই আসলে রাইনোপ্লাস্টি। আচ্ছা, এটাই আপনারা করে থাকেন সাধারণত? জি। আচ্ছা, এটা কি বিভিন্ন রকমের আছে? হ্যাঁ, এটা আসলে বিভিন্ন রকমের আছে। প্রথমে আমি একটু বলি যে আমাদের নাকের যে স্ট্রাকচার, সেটা বলবো যে নাকের যে উপরের অংশটা সেটা হচ্ছে অস্থি বা হাড্ডি দিয়ে তৈরি, এবং পরবর্তী নিচের অংশটা হচ্ছে তরুণাস্থি বা কার্টিলেজ দ্বারা তৈরি, একটু নরম হাড়, নরম হাড় দ্বারা তৈরি। তো এইটার ভিতরে নাকের একটা হাড় থাকে, যেটাকে আমরা নেজাল সেপ্টাম বলি। তো বিভিন্ন ডিফর্মিটির কারণে আসলে আমাদের দেখা যায় যে আমাদের নাকটা যদি আমাদের মুখের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে একটু দেখতে খারাপ লাগে। অথবা অনেকে আছে যে বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে নাকের হাড়টা ভেঙে যায়, অনেক সময় ইনফেকশন হয়ে সেপ্টাল অ্যাবসেস হয়ে নাকটা বসে যায়। অনেকের যেটাকে আমরা স্যাডেল নোজ বলি, নাকটা একদম বসে যায়। অনেকে আঘাতের কারণে নাক বসে যায়। অনেকে আপনার অস্ত্রোপচার, বিভিন্ন ধরনের নাকের সেপ্টাল সার্জারি বা অন্য ধরনের সার্জারির কারণেও কিন্তু নাকটা অনেক সময় বসে যায়। অনেকের বাঁকাতারা নাক থাকে, যেটাকে আমরা ক্রুক নোজ বলি। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি একটু তার নাকের যে ডিফর্মিটিটা আছে সেটা যদি কারেকশন করে দিতে পারি অস্ত্রোপচারের মাধ্যমে, যে অস্ত্রোপচারটা সেটাই আসলে। এখানে একটু বলি যে আপনি সমস্যাগুলো বললেন যে এই যে আঘাতজনিত বা বিভিন্ন ধরনের সমস্যা, সেপ্টামের প্রবলেম, তো সেখানে কি মানে নাকের যে ফাংশন, মানে যে কাজটা নাক করে, সেগুলোতেও কোনো অসুবিধা তৈরি হয় কিনা? হ্যাঁ, আমরা যারা নাক কান গলার সার্জন, তারা চেষ্টা করি দুইটা কাজ করার জন্য। এটা একটা হচ্ছে অ্যাস্থেটিক সার্জারি, আর এটা হচ্ছে ফাংশনাল। দুইটা কাজই যেন থাকে। আমরা নাকের বাইরের অংশে চেঞ্জ করে দিলাম, কিন্তু ভিতরে দেখা গেল নাক বন্ধ বা নাকে একটা ডিজিজ আছে রয়ে গেল, বা নাক দিয়ে সর্দি পড়ছে, সেটা হতে হবে না। আমরা চেষ্টা করি যে নাকের ভিতরেও যে ডিজিজগুলো আছে, যেমন অনেক সময় নাকের ভিতরে হাড় বাঁকা থাকে, যার ফলে নাক বন্ধ থাকে। অনেকের নাক ডাকার প্রবলেম থাকে, অনেকের নাক দিয়ে রক্ত যায়, অনেকে আবার সর্দি যায়, অনেকে নাকে ঘ্রাণ পায় না। তো এই প্রবলেমগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করি, যার ফলে আমরা যারা নাক কান গলা সার্জন, তারা চেষ্টা করি একটা ফাংশনাল নোজ তৈরি করতে, সেই সাথে একটা অ্যাস্থেটিক নোজ তৈরি করতে। তো যার ফলে দেখা যায় যে যখন আমরা অপারেশন করি, নাকের ভিতরেও যদি কোনো সমস্যা থাকে, সেটা যেমন হাড় বাঁকা যদি থাকে, যেটাকে আমরা ডিএনএস বলি, সেটা আমরা কারেকশন করে দিই। অনেকেরই থাকে, আমরা শুনি যে এই যে নাকের আসলে অনেকেরই কমপ্লেন একটা দেখি যে একপাশে নাক বন্ধ থাকছে, প্রায় হয়তো এই যে সর্দি কাশি হচ্ছে, নাকের সমস্যার কারণে আমরা শুনেছি যে অনেকগুলো এর হয়ে থাকে আসলে। জি, অনেকের থাকতে পারে, যারা নাক দিয়ে সর্দি পড়তে পারে। অনেকে, যেটাকে আমরা বলি আসলে যদি নাক দিয়ে ঘন হলুদ সর্দি বের হয়, যেটাকে আমরা নেজাল সিক্রেশন বলি, নেজাল ডিসচার্জ বলি, সেক্ষেত্রে অনেক সময় সাইনোসাইটিস থাকতে পারে। নাকের আমাদের নাকের চারপাশে কিছু বায়ুকোঠরি আছে, যেটাকে সাইনাস বলি, যেমন ম্যাক্সিলারি সাইনাস, পন্টাস সাইনাস, চোখের ভিতর দিকে
ইথময়েডাল সাইনাস, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইথময়েড এবং একদম পিছন দিকে স্ফেনোডাল সাইনাস, অনেকগুলো বায়োকুটরি থাকে। হ্যাঁ, তো এই সাইনাসের রাস্তাগুলো যদি ব্লক হয়ে যায়, এখানে এই সাইনাসের যে লাইনিং আছে সেখানে যদি প্রদাহ হয়, সেটাকে আমরা বলি সাইনোসাইটিস। আচ্ছা, তো সেই সমস্যাগুলো আসলে সলভ করে দিতে হয় এবং এই সাইনোসাইটিসেরও আমরা কনজারভেটিভ দিয়ে থাকি অনেক সময়, নাকে ড্রপ বা অ্যান্টিহিস্টামিন দিয়ে আমরা চেষ্টা করি যে এটা সলভ করার জন্য। যদি সলভ না হয় তাহলে আসলে আমরা এখন লেটেস্ট যেটা করি যে ক্যামেরার মাধ্যমে বা এন্ডোস্কোপের মাধ্যমে এই সাইনাসের যে মুখগুলো আছে সেই মুখগুলো খুলে দিই, যেটাকে আমরা বলি ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। এটা মানে করা যায়, এটা করা হয়, এটা করা হয়। তো নাকের মানে যখন আপনারা সার্জারি করছেন এই বিষয়গুলোর দিকে আপনারা খেয়াল রাখেন আসলে? জি, আমরা ইএনটি সার্জনরা অ্যাজ ইউজুয়াল নাকের ভিতরের প্রবলেমগুলো সলভ করে দিই, সাথে বাইরের অ্যাস্থেটিক কাজটাও। কারণ ওটা একটা বড় ভূমিকা, নাকের আসলে তো মেইন একটা মানে কাজ আছে, আমরা যেটা বললাম ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রে বা শ্বাস নেওয়ার ক্ষেত্রে তো একটা বড় রোল আছে, এবং সেখানে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নানা ধরনের রোগও হয় আমরা শুনেছি। জি, অবশ্যই। তো সেটার বোধহয় চিকিৎসাটাও জরুরি আসলে। শুধু বাইরেরটাই করে দিলাম তাহলে তো আসলে মানে পেশেন্ট হয়তো খুব বেশি উপকৃত হবে না সেখান থেকে। সে যদি বাইরের আকৃতি নিয়ে সৌন্দর্য থাকবে, মানে সে যদি হয়তো খুশি থাকবে, কিন্তু সে যদি সবসময় নাকে বন্ধ নিয়ে ঘোরাফেরা করে এবং নাকে যদি সবসময় অ্যালার্জি সর্দি থাকে, তাহলে কিন্তু তার নাকের শেপ আলটিমেটলি একটা সোলেন নাক হয়ে যাবে। মানে দীর্ঘ সময় যদি এই বিষয়টা চলতে থাকে তাহলে কিন্তু পরিবর্তন আসতে পারে। তখনও তো আবার ধরেন হয়তো নতুন করে সার্জারি করার প্রয়োজন হতে পারে। জি, একটু যদি আসি যে মানে কাদের এটা করা যায়, বা আমি যদি বলি যে কোন বয়সে এটা করলে ভালো? জি, একটা হচ্ছে কাদের করা যায় আর একটা হচ্ছে কোন বয়সে করা যায়। কাদের যদি করা যায়, একটু আগে আমি যেটা বললাম যে অনেকের খুব আঁকা বাঁকা নাক থাকে, অনেকের খুব নাক চওড়া থাকে, দেখা যায় যে অনেকের নাকের যে উপরে যে হাড্ডি অংশটা সেটা ডেবে গেছে বিভিন্ন কারণে, যে একটু আগে বললাম যে অ্যাক্সিডেন্ট বা ইনফেকশন বা সার্জারির কারণে, অথবা অনেকে দেখা যায় যে তার যে নাকের যে টিপ অংশ মানে একদম সামনের অংশটা সেটা একদম বসা। আচ্ছা, এইসব ক্ষেত্রে আমরা আসলে সার্জারি করে থাকি। সে যদি চায় আমরা তার চেহারার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে একটা সার্জারি করে থাকি। অনেক সময় যেমন 2 দিন আগে একটা চেম্বারে আমার একটা পেশেন্ট এসে বললো যে আমার নাকটা তো খুব চওড়া এবং মানে ডেবে গেছে, আমি চাই যে আমার ভাইয়ের মতো করে, আমার ভাইয়ের ছবি নিয়ে আসছি, আমার ভাইয়ের মতো করে, আমার ভাইয়ের নাকটা খুব সুন্দর, ওর মতো করে একটা নাক আমাকে করে দেন। আসলে এইরকম সম্ভব না। অনেকে হয়তো বলে যে আমাকে এই নায়িকার মতো আমার নাকটা করে দেন, অথবা এই নায়কের মতো নাকটা করে দেন। এটা আসলে সম্ভব না। এইটা আমাদের পক্ষে তার চেহারার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ফিজিবল একটা নাক তৈরি করে দেওয়া সম্ভব। হ্যাঁ, তো এইটা আমরা আসলে করে থাকি এবং এটা আমরা রোগী কি চায় সেটা আমরা আসলে অপারেশন আগে জেনে নেই যে আসলে আপনি কি চান, সেই অনুযায়ী আমরা আসলে কাজ করে থাকি এবং রোগীকে আমরা এটা বুঝাই দেই আসলে অসম্ভব কিছু বা এই ধরনের আরেকজনের নাকের মতো করে আপনার নাকটা করা সম্ভব না। আপনার চেহারার সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ হবে সেই ধরনের নাকটাই আমাদের মানে অনেকে হয়তো ধারণা করে যে আমি যেরকম চাইবো সেরকমই করে দিবেন চিকিৎসকরা, এটা অনেকে হয়তো ভেবে থাকেন। এটাই ভেবে থাকে। তো সেটা আসলে সবসময় সম্ভব হবে না আসলে, সেটা একটা গুরুত্বপূর্ণ। আর আমি বয়সের কথা একটু বলছিলাম, বয়সের ব্যাপার যদি আসি, আমরা জানি যে ছেলে মেয়ে উভয়ের গ্রোথটা হয় মানে গ্রোথ ডেভেলপমেন্ট হতে থাকে 16-17 বছর পর্যন্ত, ফেসের ডেভেলপমেন্ট, নাকের ডেভেলপমেন্ট। তো আমরা চেষ্টা করি যদি কেউ অ্যাস্থেটিক পারপাসে করে তাহলে আমরা বলবো যে 16-17 বছরের পরে করতে। কিন্তু যদি এমন যদি হয় যে তার খুব ডিফর্মড নাকটা খুবই আঁকা বাঁকা এবং এটার কারণে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আর বয়স কনসিডার করি না, তখন যে কোনো বয়সেই আসলে নাকের অপারেশন করা যায়। পেডিয়াট্রিক রাইনোপ্লাস্টিও করা যায়, শিশুদেরও রাইনোপ্লাস্টি করা যায়। যদি তার নাকটা বন্ধ হয়ে গেছে, সাথে নাকের আঁকা বাঁকা আছে, সেক্ষেত্রে পেডিয়াট্রিক রাইনোপ্লাস্টি করা যায়। কিন্তু কেউ যদি অ্যাস্থেটিক পারপাসে বা শুধুমাত্র সৌন্দর্য বর্ধন পারপাসে করে, তাহলে আমরা বলবো যে 16-17 বছর পরেই করতে আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলি, সেটা হলো যে জন্মগত কিছু ত্রুটি থাকে আসলে, মানে সেক্ষেত্রে কি মানে আগে করা যায় এটা, এরকম বিষয়টা? জন্মগত ত্রুটি থাকে অনেকের, আসলে ক্লেফট প্যালেট থাকে, সাথে নাকেরও ডিফর্মিটি থাকে। সেক্ষেত্রে ক্লেফট প্যালেট থাকলে আসলে জন্মগত একদম জন্মের পরপরই 1 বছর পরেই করা হয়। এক্ষেত্রে ক্লেফট সার্জনরা করতে পারে, প্লাস্টিক সার্জন করতে পারে, ইএনটি সার্জনও এতে অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, তখনও কি নাকের শেপটা আপনারা ঠিক করে দেন? তখন এক সেটআপে করা যায়, অথবা এটা পরের সেটআপেও করা যায়। আচ্ছা, আগে যে মানে মূল যে সমস্যাটা সেটা বোধহয় আগে সমাধান করে নিয়ে ধাপে ধাপে এটা করা যেতে পারে আসলে। আবার যদি বেশি বয়সে কেউ করতে চায় আসলে, মানে বয়স কি বেড়ে গেলে কি মানে সার্জারির কোনো ঝুঁকি থাকে কিনা?
না, বয়স বাড়লে যদি তার কোমরবিডিট সমস্যা থাকে, যেমন ডায়াবেটিস, প্রেশার, হার্টের সমস্যা, কিডনির সমস্যা থাকে, সেগুলা আমরা কনসিডার করি। সেগুলো কন্ট্রোল করে, যেমন ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করে নিতে হয়, প্রেশার থাকলে প্রেশার কন্ট্রোল করে নিতে হয়। সে যদি কোনো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খায় সেটা কন্টিনিউ করবে, এবং সে যদি ব্লাড থিনিং কোনো ড্রাগ খায় যেমন ইকোস্প্রিন বা ওয়ারফেরিন যদি কোনো ইঞ্জেকশন নেয়, সেগুলো বন্ধ করে আমরা সেফলি তাকে সার্জারি করি। কোমরবিডিটি যদি থাকে কোনো সমস্যা, ডায়াবেটিস, কিডনির সমস্যা, সেগুলো কন্ট্রোল করে আমরা সার্জারি করি। এটা সব সার্জারির ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমরা যে কোনো বয়সেই করতে পারেন আসলে। তো একটা হচ্ছে যে অনেকের মধ্যে আছে যে অনেকে এই যে রাইনোপ্লাস্টি আপনি বললেন যে শোনার পরে হয়তো অনেকে ভয় পায় আসলে, করতে চায় না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মানে ঝুঁকিটা কেমন আসলে যেটা আমরা বলি? আমি বলবো এটাতে ঝুঁকির তেমন কিছুই নাই। অন্যান্য অপারেশনের মতো, অন্যান্য নাকের অপারেশনের মতো এই অপারেশনটা করা হয়। তো অপারেশনের পরবর্তীতে একটু সমস্যা হতে পারে, যেমন অনেক সময় নাকটা দেখা যায় যে নাকে ব্যথা হয়, নাক দিয়ে হালকা উজিং বা ব্লাড যেতে পারে, চোখের নিচে একটু কালো দাগ পড়তে পারে, বা এখানে এই জায়গাটা অবশ লাগতে পারে, দাঁতে একটু অবশ্যতা থাকে। এই প্রবলেমগুলো সাধারণত কমনলি থাকে, অনেকেরই থাকতে পারে। তো এইটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, ঠিক আছে। রোগী দেখা যায় যে 5-7 দিনের মধ্যেই কাজে যোগদান করতে পারে। অপারেশনের পরে নাকে একটু একটা গজ দেওয়া থাকে, সেটা আমরা খুলে দিই। নাকের স্পিন এবং নাকের ভিতরে একটা উপরে একটা প্লাস্টার থাকে, বিশেষ করে রাইনোপ্লাস্টির পরে, সেটা আমরা 7 দিন পরে প্লাস্টারটা রিমুভ করে দিই। এরপরে সে আসলে কাজে যোগদান করতে পারে। অনেকেই আসলে আমরা আমাদের দেশের যেটা দেখি যে সার্জারিটা অ্যাভয়েড করতে চায়, অন্য ধরনের চিকিৎসা হয়তো করে, অনেক ধরনের চিকিৎসা কিন্তু হয়তো চিকিৎসক ছাড়া অন্যদের দিয়েও কিছু চিকিৎসা করায়। তো সেটা আসলে কতটা ঠিক? এখন বিভিন্নভাবে আসলে বিভিন্ন কসমেটিক সেন্টারে দেখা যায় যে নাকের একটু শেপ চেঞ্জ করতে গেলে অনেকে ইনজেকশন ইউজ করে, যেটাকে আমরা ফিলার বলি। সেটা দিয়ে চেঞ্জ করানোকে আবার প্রসেসিস ইউজ করে। তো ইনজেকশনগুলো আসলে খুব টেম্পোরারি, এটা 5-6 মাস পরে আবার সেই শেপে চলে আসে। তো আসলে স্থায়ী পদ্ধতি একটাই হচ্ছে, সেটা হচ্ছে রাইনোপ্লাস্টি। আবার যেটা বলে অনেক প্রসেসিস দেয়, প্রসেস দিলে খুব দ্রুত তো নাকের শেপটা চেঞ্জ হয়, কিন্তু প্রসেসিসে কিছু মানে ডিভাইস, হ্যাঁ, একটা প্রসেসিস দিয়ে দেয়। তো এইটার একটা সমস্যা হচ্ছে, এটা অনেক সময় এক্সট্রুশন হয় বা বের হয়ে আসে, ইনফেকশন হয়ে বের হয়ে আসে, চামড়াটা নষ্ট হয়ে যায়, ইনফেকশন হয়। এইটা একটা রিস্ক থাকে, যার ফলে আমরা সব সময় যারা রাইনোপ্লাস্টি করতে আসে তাদেরকে সাজেশন করবো যে স্থায়ী পদ্ধতিতে করি, যেটা আমরা সার্জারির মাধ্যমে করে থাকি। এক্ষেত্রে আমরা আসলে নাকের ভিতরে যে আমাদের যে সেপ্টাম আছে, সেপ্টাম থেকে কার্টিলেজ নিয়ে আমরা নাকের আকৃতিটা পরিবর্তন করার চেষ্টা করি, অথবা অনেক সময় কানের যে তরুণাস্থি আছে সেখান থেকে কার্টিলেজটা নেওয়া হয়। অনেক সময় যদি খুব বেশি কার্টিলেজ থাকে, তার রিপ থেকে কার্টিলেজ নেওয়া হয়। রিপ থেকে কার্টিলেজ নেওয়া হয়, যার ফলে এটা একটা সেফ পদ্ধতি এবং একটা স্থায়ী পদ্ধতি, এবং এটা দীর্ঘমেয়াদী কোনো পরিবর্তন হয় না, নাকের শেপটা দীর্ঘমেয়াদী ঠিক থাকে। একটা জিনিস যে আমরা যেমনটা বলি যে নাক, কান, এগুলো তো খুব সেনসিটিভ, আমরা যদি বলি খুব সেনসিটিভ অর্গান। তো এই ধরনের মানে যদি কেউ যেটা আমরা বাইরে করে হয়তো সার্জারি না করে তারা করলো, তো সেখানে তো অনেক ঝুঁকিও তৈরি হতে পারে আসলে। জি, অনেক সময় যেটা বললাম যে ইনজেকশন বা ফিলার দিলে অনেক সময় ইনফেকশন হয়, বা এই জায়গাটা ইনফেকশন হয়ে থিকেনিং হয়ে যেতে পারে, আরো মোটা হয়ে যেতে পারে। এবং এটা খুব সবচেয়ে বড় সমস্যা, এটা সাময়িক, দেখা যাচ্ছে বারেই দেওয়া লাগতেছে। আচ্ছা, জি, আমরা আলোচনাটা চালিয়ে যাবো, একটা বিরতি নিতে চাই। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দর্শক একটা বিরতি নিয়ে ফিরে এলাম। কেমন আছেন অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি নাকের সৌন্দর্যের সার্জারি, আর এ বিষয়ে কথা বলছেন আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডাক্তার মুশফিকুর রহমান, সহযোগী অধ্যাপক, নাক কান গলারোগ বিভাগ, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা রাইনোপ্লাস্টি নিয়ে অনেক কিছু জানলাম আসলে। তো যে রোগীগুলো আসে আপনাদের কাছে, যখন হয়তো এই রোগীগুলো আসছে যাদের এই সার্জারিটা দরকার আছে, কোন জিনিসগুলো দেখেন আসলে প্রথমে আপনারা? জি, পেশেন্ট যারা রোগীরা আমাদের কাছে আসে আসলে নাকের প্রবলেম নিয়ে, বিশেষ করে যদি রাইনোপ্লাস্টি করতে চায় বা নাকের আকৃতি পরিবর্তন করতে চায়, তো আমরা আসলে অ্যাসেস করি একদম প্রথমেই পেশেন্টের সাইকোলজিক্যাল স্ট্যাটাসটা আমরা আসলে অ্যাসেস করি। আচ্ছা, সাইকোলজিক্যালি রোগী কোনো কিছু বেশি চাচ্ছে কিনা আমার থেকে, আমরা যেটা আসলে তার পক্ষে যেটা বাস্তবসম্মত, তার পক্ষে যেটা ফিজিবল,
সেটা থেকে সে আরো বেশি কিছু এক্সপেক্ট করছে কিনা, আচ্ছা, সেটা আমরা দেখি। আমরা একটু আগেই বললাম যে আমরা অসম্ভব কিন্তু কিছু করতে পারবো না, যে তার চেহারার সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা একটা ফিজিবল নাক একটা তৈরি করতে পারবো। তার যেটা এখন আছে, যার যদি কোনো ডিফর্মিটি থাকে তার থেকে একটু ভালো করতে পারবো। সে যদি চায় যে আমার মোটা নাক আছে, সেটা আমরা একটু চিকন করে দিতে পারি। আচ্ছা, সে যদি বলে যেমন আমার নাকটা বসা আছে, সেটা আমরা একটু উঁচা করে দিতে পারি। কিন্তু একটু আগে যেটা বললাম, সে যদি চায় যে আমি এই নায়কের মতো হতে চাই, এই নায়কের মতো নাকটা আমার করে দিতে চাই, বা আমার এক আত্মীয় আছে তার ছবি মতো আমার হুবহু এই ছবির মতো করে দিতে হয়, এটা আসলে সম্ভব না। এর জন্য আমরা প্রথমে আসলে তার সাইকোলজিক্যাল কন্ডিশনটা আমরা দেখে নিই। বিশেষ করে যদি স্টেনোপ্লাস্টি করতে চাই কোনো মেইল, তাহলে আমাদের এটা খুব বেশি কনসার্ন হয়। তো মেইলদের সাইকোলজিটা আমরা একটু দেখে নিই। এটা একটা গেল। তারপরে আমরা আসলে নাকের ফাংশনাল ব্যাপারটা দেখি। ফাংশনাল ব্যাপার বলতে নাকের ভিতরে কোনো প্যাথোলজি আছে কিনা। প্রথমে আমরা আমাদের হেডলাইট বা দিয়ে এন্টারোরাইনোস্কোপি করে নিই। অনেক সময় আমরা আসছি, একজন দর্শক আছেন। জি জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহিউদ্দিন মজুমদার বলছি। জি জি। আমার ছেলের বয়স 8 বছর, ওজন হলো 23। জি। তো তার হলো ওর নাক দিয়ে মাঝে মধ্যেই রক্ত যেতে থাকে। যখনই সর্দি কাশি হয় তখন নাক দিয়ে রক্ত পড়ে, অনেক বেশি রক্ত যায়। জি। তা আমি এটার জন্য ছোটবেলা থেকে কিছু চিকিৎসা করছি, হোমিও খাওয়াইছি, কিন্তু এই জিনিসটা আছে এখনো। জি। মাঝে মধ্যে বেশি সর্দি হলে এই নাক দিয়ে রক্ত যাওয়াটা হয়, একবারে কাঁচা রক্ত যাইতে থাকে। তো এটা আবার একটু ওই টিস্যু দিয়ে চেপে ধরলে আমরা বা বরফ দিলে বন্ধ হয়। আচ্ছা। এটা 2-3 মাস 4 মাস 6 মাস পরে একবার দেখা যায় আর কি সমস্যাটা। আচ্ছা। এটা যেন আমি কি করতে পারি, এটার জন্য পরামর্শ চাচ্ছি। জি জি, ধন্যবাদ দর্শক। আমি বলবো যে নাক দিয়ে রক্তপাত বা যেটাকে আমরা বলি ইপিস্টেক্সিস ইংলিশে, এটা অনেক কারণে হতে পারে। বাচ্চাদের অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমরা বলি যে নোজ প্রিকিং, নাকে খোটাখুটির কারণে বা নাকে যে ময়লা আছে, বাচ্চারা আসলে নাকে হাত দেয় ফ্রিকোয়েন্টলি, এটা একটা ফ্যাক্টর। এটা বাচ্চাদেরকে মানা করতে হবে যে নাকে যেন হাত না দেয়। আরেকটা ফ্যাক্টর আছে যে ইনফেকশন থেকে হতে পারে, যে না আপনি যেটা বললেন ঠান্ডা সর্দি লাগলেই ব্লিডিং হয়, সেক্ষেত্রে আমরা আসলে এক্সক্লুড করবো। বিশেষ করে 8 বছরের বাচ্চাদের অ্যাডিনোয়েড আছে কিনা, নাকের পিছনে অনেক সময় মাংস বাড়ার থাকে, নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল বা অ্যাডিনোয়েড থাকে, সেখানে ইনফেকশন হলে অনেক সময় ব্লিডিং হতে পারে। অনেক সময় নাকের চারপাশে, যেটা একটু আগেই বললাম আমরা, সাইনোসাইটিস থাকতে পারে, সাইনোসাইটিস থেকে ব্লিডিং হতে পারে। তো আসলে আমরা আসলে দেখে নিতে হবে বাচ্চাটাকে, যেহেতু ব্লিডিং হচ্ছে। আমি বলবো যে খুব আমরা 3টা জিনিস দেখবো, যে নাকের সেপ্টামে কোনো হাড়বাঁকা আছে কিনা যেখান থেকে ব্লিডিং হচ্ছে, নাকে সে প্রিকিং করে কিনা, নাকে খোটাখুটি করে কিনা, সেটা থেকে ব্লিডিং হতে পারে, নাকে সাইনোসাইটিস আছে কিনা সেটা আমরা দেখে নিব, অথবা নাকের পিছন দিকে অ্যাডিনোয়েড আছে কিনা, সেই জিনিসগুলো আসলে আমাদের এক্সক্লুড করতে হবে। সেক্ষেত্রে আসলে একজন নাক কান গলা বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত আপনার। জি দর্শক, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। নিশ্চয়ই আপনি একজন বিশেষজ্ঞকে দেখিয়ে নিয়ে আসলে কি কারণে হচ্ছে সেটা বোধহয় দেখা জরুরি। তো এই যে আমরা একটু এই প্রসঙ্গে আসি, দর্শক বলছিলেন তার বাচ্চার কথা, তো এরকম যদি মানে ব্লিডিং হতেই থাকে, আসলে সেখান থেকে কোনো জটিলতা হতে পারে কিনা? যে ব্লিডিং হতে থাকলে তো, কন্টিনিউয়াস ব্লিডিং হলে তো অবশ্যই জটিলতা হতে পারে। বাচ্চা রক্তশূন্যতা হয়ে আলটিমেটলি শকে চলে যেতে পারে যদি খুব বেশি ব্লিডিং হয়। তো এই জন্য আসলে ইমিডিয়েটলি যেটা করতে পারি, আমরা নাক চেপে ধরে রাখতে পারি। যেটা একটু আগে বলে যে নাকে যদি ঠান্ডা পানি দেয় বা নাক চেপে ধরে, তাহলে কিন্তু ব্লাডটা বন্ধ হয়ে যায়। এটা একটা মেথড আছে, যেটাকে আমরা বলি ট্রটার্স মেথড। নাকটা মানে এই সামনের অংশে যেই নরম অংশটা, এটা চাপ দিয়ে ধরে রাখে 5-10 মিনিট ধরে রাখলে, চাপ দিলে বন্ধ হয়ে যায়। কারণ নাকের ম্যাক্সিমাম ব্লিডিংগুলো নাকের সামনের অংশ থেকে, রিডিস এরিয়া সামনের অংশ থেকে হয়। তো এটা চাপ দিয়ে রাখলে এটা অনেক সময় বন্ধ হয়ে যায়, যেটাকে ট্রটার্স মেথড বলে। এটা করতে পারে। তারপরেও যদি ব্লিডিং বন্ধ না হয়, তাহলে অবশ্যই একটা হাসপাতালে যেতে হবে, যেখানে নাক কান গলা বিশেষজ্ঞ আছে। অনেক সময় আমরা যেটা করি, নাকতে ব্লিডিং হলে আমরা নাকের প্যাক দিয়ে থাকি। অনেক সময় যদি ব্লাডের যেখান থেকে ব্লিডিং হয় সেটা যদি দেখা যায়, সেটা অপারেশন থিয়েটারে নিয়ে আমরা একটু কটারি করে দিলে কিন্তু অনেক সময় নাক বন্ধ হয়ে যায়। বিশেষ করে আসলে দেখতে হবে কোত্থেকে ব্লিডিং হচ্ছে, কি কারণে ব্লিডিং হচ্ছে, সেই জিনিসটা এক্সক্লুড করা মানে সেটা খুব জরুরি আসলে। মানে না করে মানে দেখে না হলে, মানে রোগটা ডায়াগনোসিস করাটা বোধহয় বেশি জরুরি আসলে, যে কি কারণে হচ্ছে এটাই। আরেকটা আমরা দেখি যে হয়তো অনেকে দেখি যে আমরা শীতের দিনে বা গরমের দিনে অনেক সময় নাক থেকে রক্ত যায়, হয়তো কিছুটা পড়লো, তো সেটা হয়তো অনেক সময় দেখা যায় যে মানে সময় গেলে ঠিক হয়ে যায়, এরকমও তো হয় সম্ভবত। জি, এক্সট্রিম ক্লাইমেট, যেমন খুব বেশি গরমে, খুব বেশি ঠান্ডায় হতে পারে, আর্দ্র মানে খুব ড্রাই আবহাওয়ায় হতে পারে।
খুব উঁচু জায়গা যদি হয়, যেখানে পাহাড়ের উপরে যেখানে প্রেশার বেশি, সেখানে হতে পারে। আচ্ছা আচ্ছা, সেখানে এটা হতে পারে। এক্সট্রিম ক্লাইমেটগুলোতে অনেক সময় ইপিস্টিক্সিস হয় বা ব্লাড নাক দিয়ে রক্ত যেতে পারে। আচ্ছা, জি। তো আপনি ওই যে আমরা রোগীর কথা বলছিলাম, রোগীকে আপনারা অ্যাসেস করেন, তাহলে সাইকোলজিক্যাল বিষয়টা আগে আপনারা দেখে নেন? আমরা সাইকোলজিক্যাল বিষয়টা দেখি, আমরা ফাংশনাল বিষয়টা দেখি, নাকের ভিতরে কোনো হাড় বাঁকা আছে কিনা, তার কোনো সাইনোসাইটিস আছে কিনা, নাক দিয়ে সর্দি আছে কিনা, নাকে অনেক সময় পলিপ থাকে, অনেক সময় নাকে টিউমার থাকতে পারে। এই জিনিসগুলো আমরা আগে কমন আমরা দেখি যে অনেকের এই যে আপনি যে হাড় বাঁকার কথা বললেন, এটা অনেকেই ভুগে থাকেন। তাহলে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যে সে হয়তো বলছে যে ঠিক আছে আমার নাকটার শেপটা আপনি চেঞ্জ করে দেন, কিন্তু আপনারা যে জিনিসটা গুরুত্ব দেন যে শুধু বাইরেরটা না, আসলে তার ভেতরের সমস্যাটাকেও আপনার মানে দূর করতে হবে। আমরা একদম যারা নাকান গলা, বিশেষ করে নাকান গলা সার্জন, আমরা চেষ্টা করি দুইটা জিনিসই কারেকশন করতে। একটা হচ্ছে অ্যাস্থেটিক কারেকশন, আর একটা হচ্ছে ফাংশনাল কারেকশন, যে আমার নাকটা যেন অ্যাস্থেটিক অ্যাজ ওয়েল এজ ফাংশনাল থাকে। ঠিক আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট, অপারেশনের পরবর্তীতে খুবই ইম্পর্টেন্ট। তো যার ফলে আমরা আসলে প্রথমেই দেখে নিই, আমরা একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে নিই। অনেক সময় আমরা থুডিকাম দিয়ে, হেডলাইট দিয়ে দেখতে পারি, অনেক সময় আমরা এন্ডোস্কোপিক ক্যামেরা দিয়েও অনেক সময় এক্সামিনেশন করে দেখি, এবং সেই সাথে কিছু রেডিওলজিক্যাল এক্সামিনেশন আমরা দিই। আচ্ছা, যেমন আমরা এক্সরে, পিএনএস, ওএমভিউ দেখতে পারি যেন সাইনাস আছে কিনা, অনেক সময় সিটি স্ক্যান দিয়ে থাকি। কমনলি আমরা এই অপারেশনের আগে যদি আমরা প্ল্যান করি যে এটা অপারেশন করবো, তাহলে আমরা সিটি স্ক্যান আমরা প্রিফার করি। সিটি স্ক্যান অফ নোজ অ্যান্ড পিএনএস করে আমরা দেখতে পারি যে নাকের ভিতরে কোনো ডিফর্মিটি আছে কিনা, সেই সাথে নাকের ভিতরে স্ট্রাকচারাল একটা ধারণা কিন্তু আমরা পেয়ে যাই সিটির মাধ্যমে। তো এই ইনভেস্টিগেশনগুলো করে আমরা, এবং সাথে দেখে নিই তার কোনো কোমরবিড সমস্যা আছে কিনা, তার কোনো অ্যালার্জি আছে কিনা। এই জন্য ব্লাড টেস্টের মাধ্যমে আমরা দেখে নিই যে তার কোনো নাজাল অ্যালার্জি আছে কিনা, তার কোনো ডায়াবেটিস, প্রেশার, হাইপারটেনশন আছে কিনা, তার কোনো কিডনি সমস্যা আছে কিনা। এইসব যে কোনো অপারেশনের আগে আসলে এগুলো দেখা হয়। আমার যে রোগীটা আছে সেটা অপারেশনের ফিট আছে কিনা, বুকের ইসিজি, ইকো, চেস্ট এক্সরে এগুলো আমরা করে রোগী ফিট আছে কিনা। অপারেশনের আগে এটা মানে এর মানে যে আপনারা তো এটা তাহলে পুরো অ্যানেস্থেসিয়া দিয়ে করেন, আসলে জেনারেল অ্যানেস্থেসিয়া যেটা অপারেশনটা যেহেতু আমরা অজ্ঞান করে একদম পুরো অ্যানেস্থেসিয়া দিয়ে করি, রাইনোপ্লাস্টি অপারেশনটা, সেজন্য আমরা ফিটনেসটা আমরা সব দেখে নিই। এবং জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়, পুরোপুরি অজ্ঞান করেই করা হয়। এবং অপারেশনে আমাদের এই অপারেশনের ক্ষেত্র বিশেষে 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। আচ্ছা আচ্ছা, যদি আমরা পুরোপুরি করতে চাই 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। অপারেশনের পরপরই রোগী জ্ঞান ফিরে, এবং অপারেশনের পরে কিছু সাজেশন আমরা দিয়ে থাকি। একটু বলি যে এই যে অপারেশনটা আপনারা করেন, সেটা ধরেন যে মানে কতদিন থাকতে হতে পারে হসপিটালে? জি, অপারেশনের পরে 1 থেকে 2 দিন হসপিটাল স্টে। আচ্ছা আচ্ছা, রোগীর অপারেশনের পরপর নাকের ভিতরে একটা প্যাক থাকে, সেই প্যাকটা আমরা খুলে দিই। মানে বেশি দিন হসপিটালে থাকতে হয় না? 1 থেকে 2 দিন। আচ্ছা আচ্ছা, জি, 1 থেকে 2 দিন, তারপরে আপনারা ছেড়ে দেন? আমরা ছেড়ে দিই। রোগী বাসায় যায়, বাসায় রেস্টে থাকে। সে লাইট কাজ করতে পারে, ভারী কাজ করবে না, এই সাজেশনটা আমরা দিয়ে দিই। সে হালকা কাজ করতে পারে, কিন্তু অফিসে 4-5 দিন পরে সে অফিসে যেতে পারে। অফিসিয়াল ওয়ার্কগুলো সে 4-5 দিন পরে। এরকম একটা অপারেশনের পরে কি কি নিয়ম কানুন সে মানবে? একটা হচ্ছে যে ভারী কাজ সে করবে না। জি, আচ্ছা। অপারেশনের পরবর্তীতে আমরা কিছু নির্দেশনা দিয়ে থাকি, একটু যেমন যে খাবারের কিছু উপদেশ দিয়ে থাকি। আচ্ছা, যে অপারেশনের পরে আমরা 4-5 ঘন্টা পরে খাবার খেতে দিই। পরপরে একটু ঠান্ডা খাবার খেতে দিলে রোগীর জন্য কমফোর্ট হয় এবং ব্লিডিংটাও বন্ধ হয়। একটু আইসক্রিম খেতে পারে, একটু ঠান্ডা দুধ খেতে পারে, ঠান্ডা পানি খেতে পারে, এবং পরবর্তীতে খাবারটা একটু নরম খেতে বলি। যেমন অনেক সময় দেখা যায় যে শক্ত খাবার খেলে, চা বাইলে কিন্তু নাকের উপর প্রেশার পড়ে, যার ফলে আমরা একটু অপারেশন পরবর্তীতে 5-7 দিন আমরা একটু সফট ডায়েট দিতে বলি। প্রথম দিন আমরা একদম লিকুইড ডায়েট দিই, একদম স্যুপ খাবে, একদম তরল খাবার খাবে, একটু ফিন্নি পায়েস খেতে পারে। পরবর্তীতে আস্তে আস্তে সেমি সলিড খাবার খেতে পারে, যেমন পাউরুটিতে দুধ ভিজিয়ে খেতে পারে, একটু ডিম খেতে পারে। বিশেষ করে অপারেশনের পরবর্তীতে একটা আমরা সুষম খাবার খেতে বলি, যেটার মধ্যে আসলে ভিটামিন, মিনারেলস, প্রোটিন, ফ্যাট সবই থাকে। যেমন সে একটু নরম করে খিচুড়ি খেতে পারে, যেটার মধ্যে চাল থাকে, ডাল থাকে, সাথে একটু সবজি দিতে পারি, সাথে একটু চিকেন দিতে পারি, ডিম দিতে পারি। যার ফলে সে কিন্তু আলটিমেটলি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস সবই পেল। যার ফলে অপারেশনের পরবর্তী হিলিং এবং নিউট্রিশনটা যেন মেনটেন হয়। এটা একটা জরুরি আসলে। জি, এবং কিছু জিনিস অ্যাভয়েড করতে বলি, যেমন ভারী কাজ যেন না করে, এবং নিচু হয়ে কোনো কাজ করবে না। অপারেশনের যে জায়গাটা, পুকুরে ডুব দিয়ে গোসল করতে মানা করি, সুইমিং অ্যাভয়েড। এবং অপারেশনের 2 সপ্তাহের মধ্যে আমরা ফ্লাই করতে মানা করি, কারণ ফ্লাই করলে দেখা যায় যে প্লেনের যে উপরে উঠবে এবং নিচে নামার সময় প্রেসারের চেঞ্জ অনেক সময়। আপনি বলছিলেন যে জি, উপরে উঠলে অনেক সময় হতে পারে ব্লিডিং হতে পারে। আচ্ছা আচ্ছা, তো যার ফলে আমরা অপারেশনের পরবর্তীতে 2 সপ্তাহের মধ্যে ফ্লাই করতে মানা করি।
এইসব নিয়মগুলো বলবে। এছাড়া কিছু বলবো যে যখন শুবে, শোয়ার সময় পরবর্তীতে দুটা বালিশ দিয়ে শুবে, মাথা যেন একটু উঁচু থাকে এবং আশেপাশে মানে কয়েকদিন 5-7 দিন নাড়াচড়া যেন না করে, যেমন নাকের উপর চাপ না পড়ে। যদিও নাকের উপর একটা প্লাস্টার, ছোট প্লাস্টার অংশ থাকে, তারপর নাকে যেন চাপ না পড়ে, এপাশ ওপাশ করে নাকে যেন চাপ না পড়ে, সেটা আমরা বলি। অপারেশনের পরবর্তীতে চশমা বা সানগ্লাস জাতীয় জিনিস একটু পড়তে মানা করি, যেন প্রেশার এটা তো একটা প্রেশার আসে নাকের উপরে, জি, যার ফলে প্রেশার ফ্রি থাকার জন্য আমরা বলি যে এটা অ্যাভয়েড করার জন্য। আচ্ছা, এইসব উপদেশগুলা মেনে চললে আশা করি আমাদের রোগীরা ভালো থাকে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ যে এই ধরনের অপারেশনের পরে কিন্তু আপনি অপারেশনের পরবর্তী একটা সতর্কতা আছে আসলে, হ্যাঁ, এইটা কিন্তু একটু জরুরি আমার মনে হয় যে এই সতর্কতা ঠিকঠাক যদি অনেকে না মানে তাহলে কিন্তু মানে সার্জারির যে সফলতা সেটা হয়তো একটু অন্যরকম হতে পারে। যেহেতু একটা আউটার স্ট্রাকচার চেঞ্জ করা হয়, যে এটার উপর যদি প্রেশার আসে, যদিও আমরা একটা প্লাস্টিক দিয়ে দিই সেটা 7 দিন থাকে, তারপরেও আমরা বলি যে 2 থেকে 3 সপ্তাহ নাকের উপরে যেন প্রেশার না পড়ে, কোনো আঘাত না খায়, কোনো চাপ না পড়ে, এবং আমরা অনেক সময় সেক্সুয়াল অ্যাক্টিভিটি থেকেও একটু বিরত থাকতে বলি 2 থেকে 3 সপ্তাহ। 3 সপ্তাহ। তো স্বাভাবিক কাজকর্মে সে কবে ফিরতে পারে এই ধরনের অপারেশনের পরে? অপারেশনের পরে 7 দিন পরে সে অফিস ওয়ার্ক করতে পারবে, কিন্তু ভারী কাজ করতে আমরা মানা করি 2 সপ্তাহ। 2 সপ্তাহ আসলে 2 থেকে 3 সপ্তাহ পরে সে স্বাভাবিক, হ্যাঁ, এটা মানে 3 সপ্তাহ ধরেন একটা টাইম আসলে 3 সপ্তাহ পর থেকে সে সব ধরনের কাজই করতে পারবে আসলে। আর এই একটু বলি যে এই যে অপারেশনগুলো করা হয় আসলে, অপারেশন পরবর্তী জটিলতা কথা যদি একটু বলি, এটা তো সবাই আসলে আমরা বলতে চাই যে কোনো জটিলতা হয় কিনা বা হতে পারে কিনা। জি, নাকের যে কোনো অপারেশনের পরেই একটু উজিং বা ব্লিডিং হতে পারে, সামান্য সিক্রেশনের সাথে অনেক সময় লাল আসতে পারে, অনেকে ঘাবড়ে যায়, এতে ঘাবড়ানোর কিছু নাই, একটু উজিং বা থাকতে পারে। তো যদি কোনো কারণে খুব বেশি ব্লিডিং হয় সেটা অবশ্যই সাথে সাথে সংশ্লিষ্ট সার্জনের সাথে যোগাযোগ করবে, এটা একটা ফ্যাক্টর হয়ে যায়। আরেকটা হচ্ছে অপারেশনের পরে একটু ব্যথা থাকতে পারে, এটা স্বাভাবিক, ব্যথা তো যে কোনো অপারেশনে হতে পারে, যে কোনো অপারেশনে থাকতে পারে। দেখা যায় যে অনেক সময় আমরা যেহেতু চোখের পাশে নাকের অপারেশনটা হয়, চোখটা ফুলে যেতে পারে, আচ্ছা, হ্যাঁ, চোখটা ফুলে যেতে পারে, চোখের নিচে অনেক সময় একটু কালো দাগ হয়ে যেতে পারে, যেটাকে আমি ইকাইমোসিস বলি, হ্যাঁ, ব্ল্যাক আই হয়ে যায় অনেক সময়, সেটা সাময়িক, সেটা অনেক সময় কিছুদিন পরে 2-3 সপ্তাহ পরে আবার কিন্তু ঠিক হয়ে যায়, সেগুলো নিয়ে ঘাবড়ানো কিছু নাই। এই আশেপাশে নাকের আশেপাশে যা একটু অবশ লাগতে পারে, দাঁতের উপর অংশ একটু অবশ লাগতে পারে, এইসব একদম মাইনর কমপ্লিকেশন বা মাইনর সমস্যা নিয়ে রোগীরা আসতে পারে। তো সেইগুলো আসলে কিন্তু এগুলো সাধারণ, এটা হতেই পারে, এটাতে এগুলো সাধারণ, এগুলো আসলে সময় যেতে যেতে ঠিক হয়ে যায়। আচ্ছা, এছাড়া আর কিছু? এগুলোই কমনলি হয়। যেটা বললাম যে একটা মানে সবচেয়ে বেশি যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে আপনার যদি খুব বেশি ব্লিডিং হয় সেক্ষেত্রে চলে আসতে হবে, ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আপনি বলেন যে 2 দিন পরে তো সে বাসায় চলে যেতে পারে, আসলে সেটা একটা বিষয়। তো এরপরে কবে আপনারা আসতে বলেন রোগীদের? আমরা বলি যে 7 দিন পরে রোগী আমাদের সাথে ফলো আপে আসবে। 7 দিন পরে আমরা যেটা করি যে নাকের মধ্যে একটা প্লাস্টিক থাকে, সেই প্লাস্টিকটা আমরা খুলে দিই, নাকের উপরে একটা রাইনোপ্লাস্টি হলো নাকের উপরে একটা প্লাস্টার থাকে, সেই প্লাস্টারটা আমরা খুলে দিই। এরপরে রোগীরা কিন্তু ফ্রিলি চলতে পারে। এবং যেটা করতে হয় যে অনেক সময় নাকের ভিতরে প্লাস্টিক বা ময়লা থাকে, অনেক সময় আমরা নাক ওয়াশ করতে বলি, যেটাকে নেজাল ডুশিং বলে, যে নর্মাল স্যালাইন দিয়েও সে নাকটা পরিষ্কার করতে পারে, নাক দিয়ে পানি টানবে এবং মুখ দিয়ে আসবে। যে কোনো নাকের অপারেশনের পরেই আমরা আসলে এইটা উপদেশ দিয়ে থাকি। যেমন রাইনোপ্লাস্টি, যদি সাইনাস সার্জারি হয়, এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, যদি সেপ্টোপ্লাস্টি হয় নাকের হাড় বাঁকা, সেই যে কোনো নাকের অপারেশনের পরেই আমরা বলি যে নেজাল ডুশিং বা নাকটা ওয়াশ করতে, যার ফলে নাকের ভিতরে যদি ময়লা ক্রাস্টিং থাকে সেটা আসলে ক্লিন হয়ে যায়। আচ্ছা, কারণ এটা যদি ময়লাগুলো বেশি সময় ধরে থাকে তাহলে হয়তো ইনফেকশন, আবার নাকটাকে ইনফেকশন করে, নাকটাকে ব্লক করে দেয়, যার ফলে প্রবলেম তৈরি হতে পারে আসলে। তাহলে 7 দিন পরে প্রথম ভিজিটে সে আসবে। আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে যদি মানে বড় কোনো সমস্যা যদি দেখা দেয় তাহলে তার আগে হয়তো আপনাদের কাছে চলে আসবে। যদি খুব বেশি ব্যথা হয়, খুব বেশি ডিফর্মিটি, যদি নাক দিয়ে ব্লিডিং হয়, সেক্ষেত্রে সাথে সাথে আসলে ডাক্তারের সাথে যোগাযোগ করবে। এখানে আরেকটা বলি যে ধরেন আগে একটা সার্জারি হয়েছে, আগে সার্জারি নাকের হয়তো কোনো সার্জারি হয়েছে, তারপরে ডিফর্মিটি হতে পারে আপনি বলছিলেন আসলে। তো সেই ক্ষেত্রে হয়তো মানে পেশেন্টরা যেটা বলে আসলে হয়তো দ্বিতীয়বার আবার অপারেশন করবে, তারা একটু দ্বিধায় থাকে আসলে। তো সেক্ষেত্রে আসলে করণীয়টা কি, আপনারা কি করেন? আপনি বলছিলেন একটা রোগীর কথা। জি, আমি যেমন আজকেই একটা পেশেন্ট অপারেশন করেছি, যে বিগত 6 মাস আগে নাকের এসএমআর অপারেশন করছে, সাবমিউকাসের রিসেকশন। সেটা পেরিফেরিতে হয়েছে, নাকের হাড় তার বাঁকা ছিল,
তো এই হাড় বাঁকা সরাতে গিয়ে যে সংশ্লিষ্ট সার্জন খুব বেশি হাড় হতে ফেলে দিয়েছে, যার ফলে নাকের যে সাপোর্টটা আছে সেটা সরে গেছে এবং নাকটা বসে গেছে, যেটাকে আমরা স্যাডেল নোজ ডিফর্মিটি বলি। যার ফলে পেশেন্টটা কিন্তু খুব মানে হীনমন্যয়ে ভুগছিল। পেশেন্টের মা আমার কাছে এসে বললো যে অপারেশনের পরে এই অবস্থা, সে এখন লজ্জায় মানে ঘর থেকে বের হয় না। তো যার ফলে সাইকোলজিক্যাল একটা ডিপ্রেশনে সে পড়ে গেছিল। তো যার ফলে আসলে এই রোগীগুলোকে ঠিক করে দিলে রোগীরা খুব খুশি হয়, রোগীরা কনফিডেন্সটা ফিরে পায়। এই রোগীদেরকে রিঅপারেশন আমরা করে দিই, তাকে অ্যাসিওর করা যে এটা করে দিলে হয়তো সে ঠিক হয়ে যাবে, করে দিলে সে ঠিক হয়ে যায়। আমরা এক্ষেত্রে যদি সেক্ষেত্রে আমরা নাকের বা কানের তরুণাস্থি থেকে হাড় নিয়ে বা রিপস থেকে বুকের হাড় পাঁজর থেকে হাড় নিয়ে আমরা নাকের শেপটা ঠিক করে দিতে পারি। দিলে সে মানে এটা মানসিকভাবেও একটা বড় তার জন্য আসলে ভালো হবে, সাপোর্ট হলো। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা বিরতি নিতে চাই। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে আরেকটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবে। দর্শক আরও একটা বিরতি নিয়ে ফিরে এলাম। কেমন আছেন অনুষ্ঠানে আমরা নাকের সৌন্দর্যের সার্জারি এই বিষয় নিয়ে কথা বলছি এবং আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে আছেন ডাক্তার মুশফিকুর রহমান। রাইনোপ্লাস্টি নিয়ে আপনি কথা বলছিলেন, একটু যদি জানতে চাই যে আমাদের দেশে কোথায় হয় আসলে, যদি এই সুবিধা কোথায় রয়েছে? জি, আমাদের দেশে সরকারি বেসরকারি অনেক পর্যায়ে হয়ে থাকে। আচ্ছা। এবং নাক কান গলা বিশেষজ্ঞ সার্জনও এই অপারেশন করে থাকে, অনেক সময় প্লাস্টিক সার্জনও এই অপারেশন করে থাকে। প্লাস্টিক সার্জারি হিসেবে যদি সরকারিভাবে হয় বলবো যে শেখ হাসিনা বান প্লাস্টিক সার্জারিতে সরকারিভাবে হয়ে থাকে। এবং ইএনটি ডিপার্টমেন্টে যদি আন্ডারে কেউ করতে চায় সেক্ষেত্রে তেজগাঁও নাক কান গলা ইনস্টিটিউট, যেটা তেজগাঁও অবস্থিত, সেখানে সরকারিভাবে এই অপারেশনটা হয়ে থাকে। বেসরকারিভাবে অনেকেই করে থাকে এবং বেসরকারিভাবে আমি বলবো যেমন আমি আছি এনাম মেডিকেল কলেজে, এনাম রাইনোপ্লাস্টি সেন্টার আছে, সেখানেও বেসরকারিভাবে হয়ে থাকে। এছাড়া আমি পার্সোনালিও বেসরকারিভাবে কনসালটেন্ট হিসেবে ঢাকার বাইরে এটা খুব কম হয়, আমি বলবো ঢাকার বাইরে আমার জানা মতে এটা হচ্ছে না। ঢাকার মধ্যে এই কয়েকটা সেন্টারে হয়ে থাকে। আর একটু যদি বলি যে এই যে নাকের আধুনিক চিকিৎসার কথা যদি আমরা বলি বাংলাদেশে, তো আমরা মানে কোন জায়গায় আছি আসলে? এখন আসলে বলতে গেলে নাকের আধুনিক চিকিৎসাগুলো হচ্ছে, যেমন আধুনিক চিকিৎসার মধ্যে যে বলবো যে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, এটা খুব নাকের একটা আধুনিক চিকিৎসা, যেটা সাইনাসের জন্য হয়ে থাকে বা নাকের পলিপের জন্য হয়ে থাকে বা নাকের টিউমার, ক্যান্সার, এইসবের জন্য আগে যেটা করতে হতো ওপেন করে করতে হতো বা কেটে করতে হতো, ল্যাটারাল রাইনোটমি করে করতে হতো। এখন কিন্তু আমরা এন্ডোস্কোপ বা ক্যামেরার মাধ্যমে কোনো কাটাছিড়া ছাড়াই এইটা করতে পারি। অনেক সময় 3D বা সিমুলেশন ইউজ করা হয়, সেটাও আমরা করতে পারি। এইগুলো কিন্তু খুব আধুনিক চিকিৎসা, এটা বাংলাদেশে হচ্ছে, যেটা আগে অনেক সময় বাইরে হতো, এখন বাংলাদেশে হতো না। এখন কিন্তু বাংলাদেশে সব মেডিকেল কলেজগুলোতেই হচ্ছে। আচ্ছা, মানে অনেক জায়গায় মানে বাংলাদেশে এটা সম্ভব। আমাদের তো দেখি যে রোগীরা বাইরে যেতে চায়, ধরেন এই ধরনের স্পেশাল অপারেশন বা চিকিৎসার জন্য, তো সেটার প্রয়োজন আছে কিনা? এখন যেহেতু বাংলাদেশে ভালো মতো হচ্ছে, এই অপারেশনগুলো কমনলি হচ্ছে এবং খুব ভালো মতোই হচ্ছে, রোগীদের আউটকামও খুব ভালো হচ্ছে, যার ফলে এই ধরনের সার্জারিগুলো যেমন এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি বা নাকের অ্যাডভান্স সার্জারিগুলো, বা নাকের যে শেপ আকৃতি পরিবর্তনের সার্জারি, রাইনোপ্লাস্টি সার্জারি, এই সার্জারিগুলো এখন বাংলাদেশেই হচ্ছে এবং খুব ভালো আউটকাম যেহেতু পাচ্ছে রোগীরা, আমরা বলবো যে বাংলাদেশে অ্যাভেলেবল। এইসব মানে বাইরে যাওয়ার দরকার নেই। আমরা যদি এখন আমরা বলবো যে দেশের বাইরে এটা রোগীর চয়েসের উপর, যে রোগীর বাইরেও যেতে পারে, দেশেও থাকতে পারে, তবে দেশে ভালো মানের অপারেশন হচ্ছে। একটু যদি বলি, খরচ একটা বড় ব্যাপার আমরা জানি এই সমস্ত অপারেশনের ক্ষেত্রে, তো সেইটা যদি আপনি বলেন যে আমাদের দেশে কেমন বা বাইরে কেমন? জি, বাইরে কেমন বলতে রাইনোপ্লাস্টি যদি বলি, রাইনোপ্লাস্টি বাইরে খুব এক্সপেন্সিভ, বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে বা সিঙ্গাপুরে খুব এক্সপেন্সিভ। এক্ষেত্রে 20-25 লাখ টাকার মতো লেগে যায়, অনেক খরচ আছে। তো ইন্ডিয়ায় একটু কম কম্পারেটিভলি, বাংলাদেশে মোটামুটি আমাদের রেঞ্জেই থাকে, মানে সেক্ষেত্রে আরো কম আর কি যদি আপনি বলেন। জি, এটা নির্ভর করে মূলত অপারেশনের সময়ের উপর, রোগী কতদিন থাকলো হাসপাতালে সেটার উপর নির্ভর করে। বাংলাদেশে মোটামুটি গভর্নমেন্ট লেভেলে তো খরচ অনেক কম, যদি প্রাইভেট সেটআপেও করতে যায় আমাদের মোটামুটি রোগী রেঞ্জের মধ্যেই থাকে। কমন বা মিডল ক্লাস রোগীদেরও এই অপারেশনটা কিন্তু করতে পারে। জি, করা সম্ভব, কারণ বাইরে হয়তো 4-5 গুণ বা আরো বেশি আপনার খরচ হবে বাংলাদেশে যে খরচটা আমরা করছি। তো সেটা খরচটাও একটা আমার মনে হয় যে অনেক সময় একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় আসলে
এটা একটা, সেক্ষেত্রে আসলে বাইরে যাওয়ার চেয়ে আমাদের দেশে আমরা অপারেশনগুলো করতে পারি। জি। আপনি একটু এন্ডোস্কোপিক সার্জারির কথা বলছিলেন, আসলে এটা সাইনাসের ক্ষেত্রে করে থাকেন, সাইনোসাইটিসের ক্ষেত্রে। সাইনোসাইটিসের এটা আধুনিক চিকিৎসা, আচ্ছা। বলবো এটাই লেটেস্ট চিকিৎসা। যে সাইনোসাইটিসে আগে যেটা কনজারভেটিভ চিকিৎসায় ভালো না হলে তখন আমরা আসলে যেটা করতাম, পলিপ বা সাইনাস থাকলে আমরা কার্লোয়েল লাক করতাম, যেটা ওপেন করে করতে হতো। আচ্ছা আচ্ছা। যার ফলে অনেক সময় ডিফর্মিটি ঝুঁকিও হতো, ছিল, ঝুঁকিও ছিল। হ্যাঁ। তো এখন যেটা করি আমরা এন্ডোস্কোপের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে করি। এটা কোনো কাটাছেঁড়া ছাড়াই করা হয়, এবং এটা যেহেতু অনেক বড় স্ক্রিনে দেখে করা হয়, ছোট ছোট প্যাথোলজিও যদি থাকে নাকের মধ্যে সেটাও আমরা কিন্তু রিমুভ করে নিয়ে আসতে পারি। সেই সাথে আমরা কিন্তু এখন মাইক্রোডিব্রাটাও ইউজ করি, যার ফলে যে প্যাথোলজি আছে সেটা খুব সহজেই রিমুভ করা যায়। আচ্ছা। কোনো ব্রিডিং এবং কম ব্রিডিংয়ে এবং খুব দ্রুতই মাইক্রোডিব্রারের সাহায্যে এবং ক্যামেরার সাহায্যে খুব দ্রুতই প্যাথোলজিগুলো রিমুভ করা যায়। সাইনাসগুলোর থেকে যে সাইনাস ব্লক হয়ে থাকে সেটা আমরা ব্লকগুলো রিমুভ করতে পারি, এবং একটা ফাংশনাল নোজ আমরা উপহার দিতে পারি রোগীকে। আচ্ছা, একটু যদি বলি যে সাইনোসাইটিসের ক্ষেত্রে আসলে একটু যদি বলি যে মানে কখন সার্জারিগুলো দরকার হয়? জি, আমরা তো প্রথমে সাইনোসাইটিস যেটা বলি যে রোগীরা বারবারই নাকে সর্দি, ঠান্ডা, নাক দিয়ে ঘন তরল হলুদ তরল পদার্থ বের হয়। অনেকদিন ধরেই কমপ্লেইন করে যারা আছে, অনেকে ব্লিডিং হয়, অনেকে নাক বন্ধ হয়ে যায়, অনেকে স্নোরিং হয়, ঘুমের মধ্যে নাক বন্ধ হয়ে যায়, নাক ডাকে। এই প্রবলেমগুলো নিয়ে আসে। তখন আমরা যদি দেখি যে সাইনাসে প্রদাহ থাকে বা সাইনাসগুলা ইনফেক্টেড থাকে, সিটি স্ক্যান বা এক্সরের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। আচ্ছা। তখন আসলে আমরা কনজারভেটিভ প্রথমেই আমরা কনজারভেটিভ চিকিৎসা দিই, যেমন নাকের ড্রপ, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিবায়োটিক দিয়ে চেষ্টা করি। যদি সে বারেবারেই কনজারভেটিভ ওষুধ নিচ্ছে, বারেবারেই যদি ফেল হয়, সেক্ষেত্রে আসলে আমরা সার্জারির সিদ্ধান্ত নিই। আচ্ছা। যেটাকে আমরা বলি ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। মানে যখন হচ্ছে না, অনেকদিন ধরে চিকিৎসা করার পরেও হচ্ছে না আসলে। আরেকটা ব্যাপার যে এই যে দীর্ঘদিন ধরে চিকিৎসা, ধরেন বিভিন্ন ধরনের ওষুধ তাকে নিতে হয়, আপনার অ্যান্টিবায়োটিক, অনেক সময় স্টেরয়েডও তো দেওয়া হয়। হ্যাঁ, তো এগুলো তো দীর্ঘমেয়াদী আসলে ক্ষতিকর রোগীদের জন্য। জি, যার ফলে আমরা কনজারভেটিভ প্রথমে চিকিৎসা দিই, এক পর্যায়ে আমরা আসলে স্থায়ী সমাধানের দিকে যাই, যেটা ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। তো এগুলোর আউটকাম কেমন আসলে? জি, এখন যেটা আধুনিক পদ্ধতি, আউটকাম খুবই ভালো। যেটা আগে যেটা হতো যে আমরা নর্মাল যেটা মানে হেডলাইট দিয়ে করতাম, যেটা সেপ্টোপ্লাস্টি বা অ্যান্টাল ওয়াশ আউট, এসব করলে যেটা হতো যে আবার রিকারেন্স হওয়ার সম্ভাবনা থাকতো। আচ্ছা। কিন্তু এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির কারণে কিন্তু রিকারেন্স রেট কম, রোগীর আউটকাম ভালো, এবং বারে বারে যে রোগীর কমপ্লেন নিয়ে ফিরে আসে, বারে বারে তার যদি সাইনাস থাকে এবং তার যদি পলিপ থাকে, তাদের রিকারেন্সের সম্ভাবনা সেটা কিন্তু এই সার্জারিতে সম্ভাবনা খুব কম। মানে আবার হওয়ার চান্সটা কমে যায়, সম্ভাবনা কমে আসে। আচ্ছা, একটু আবার রাইনোপ্লাস্টিতে ফিরে আসি। রাইনোপ্লাস্টি যখন করা হয়, তো সেটার আবার মানে আবার এটা করার প্রয়োজন হতে পারে কিনা আসলে? জি, রাইনোপ্লাস্টি যদি দেখা যায় যে রাইনোপ্লাস্টি করার পরে তার ডিফর্মিটি কারেকশন হলো না, অনেক সময় হতে পারে। আচ্ছা। অনেক সময় হতে পারে কারেকশন হলো না, সেক্ষেত্রে কিন্তু আমরা আবার অপারেশন করতে পারি। এরকম অনেক ঘটনাই ঘটেছে। আচ্ছা আচ্ছা। বা রোগীর পছন্দ মতো হলো না, সেক্ষেত্রেও কিন্তু আমরা আবার অপারেশন করা লাগে অনেক ক্ষেত্রে। আচ্ছা। সেক্ষেত্রে রোগী যদি চায় আমরা অপারেশন করে দিতে পারি। ঠিক আছে, অনেক সময় রোগী দেখা যায় যে আজকে এই অপারেশনের রোগী হয়তো বা তার নাকের হয়তো ডরসাম বা উপরের অংশটা চেঞ্জ করতে বলছে, পরবর্তীতে রোগী হয়তো কসমেটিক পারপাসে রোগী হয়তো তার চাইলো যে তার টিপটা, যে সামনের অংশটা পরিবর্তন করতে চায়, সেক্ষেত্রে আমরা আবার যদি করতে চাই, জি আবার করতে পারি। আর এই অপারেশনগুলো করার পর রোগী কোনো ধরনের অসুবিধা বোধ করে কিনা আসলে? অসুবিধা বলতে ওই যে একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে একটা হতে পারে ব্যথা, একটা হতে পারে, সেটা তো হয়তো অল্প সময়ের জন্য, কিন্তু দীর্ঘ মানে পরে যদি অনেক পরে যদি বলি, পরে কোনো অসুবিধা ফিল করে কিনা আসলে? পরে যদি ফাংশনালি যদি ঠিক থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যদি অন্য সমস্যা থেকে থাকে নাকের ভিতরে, যেমন যদি তার নাকের হাড় বাঁকা, সাইনোসাইটিস, পলিপ থেকে থাকে, সেক্ষেত্রে অনেক সময় নাক বন্ধ, স্টাফিনেস, সর্দি এরকম হতে পারে। মানে আপনি ফাংশনটা যদি তখনই, আর আপনারা তো বলছেন যে আপনারা শুরুতেই এটা ভালো করে দেওয়ার চেষ্টা করেন, নাকের শেপ যেমনটা চেঞ্জ করেন, আবার নাকের যে ভেতরের সমস্যা সেটিও দূর করে দেওয়ার চেষ্টা করেন। আমরা ইএনটি যারা নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন এবং রাইনোপ্লাস্টি সার্জন, তারা চেষ্টা করি অ্যাস্থেটিক অ্যাজ ওয়েল এজ ফাংশনাল যে মানে একটা নোজ রোগীকে উপহার দেওয়ার জন্য। আসলে দুটো কাজই আপনারা করেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মুশফিকুর রহমান আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমরা রাইনোপ্লাস্টি নিয়ে অনেক কিছু জানলাম, রাকের রোগ নিয়ে অনেক কিছু জানলাম। নিশ্চয়ই এ থেকে দর্শক আপনারা উপকৃত হবেন। আমাদের বিশেষজ্ঞ যিনি ছিলেন তিনি বলছিলেন আসলে কি ধরনের সমস্যা হতে পারে বা কি ধরনের সুবিধা আমাদের দেশে রয়েছে আসলে এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে। দর্শক, সামনের দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।